কালি এশিয়া কাপের দল ঘোষণা ডেডলাইন, গোপনে প্লেয়ার লিস্ট পাঠানোই কেন বিসিবির অলিখিত আইন। 28 আগস্ট চট্টগ্রামে শুরু রিজিওনাল ক্রিকেট কার্যক্রম। বিপিএল এ জুয়ারিদের প্রথম টার্গেট মালিক অধিনায়ক। একটা ম্যাচ ফিক্স করতে হলে ওই ক্যাপ্টেন লাগে, তার সঙ্গে আরো 4-5 জন প্লেয়ার লাগবে। তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে। টপ এন্ড টি-20 থেকে সোহানদের বিদায় প্রায় নিশ্চিত। মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে ওরা 3 উইকেটে হারল। জাপানের পর মধ্যপ্রাচ্যেও ক্যাম্প করতে যাবে নারী ফুটবল দল। এশিয়ান কাপের আগে চাই পাথর কঠিন মনোবল। পাকিস্তানের সাথে কোনো খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত, দেশটির নতুন ক্রীড়া নীতি ঘোষণা। কোন 15 জন নিয়ে এশিয়া কাপ জয় স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 22 অগস্ট স্কোয়াড দেওয়ার ডেডলাইন, যদিও এসিসির কাছে পাঠানো দলটা সংবাদ মাধ্যমে প্রকাশ না করার সম্ভাবনাই বেশি। কেন চুপিসারে স্কোয়াড দেবে বিসিবি, কারা উঠতে পারে দুবাইগামী বিমানে, সিলেট থেকে জানাচ্ছে। 3 ফরম্যাটের সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্ত, ওয়ানডের ক্যাপ্টেন মেহেদী হাসান, এই দুজন কি এশিয়া কাপে যে টি-20 দলটা সেখানে জায়গা পাবেন? অলরেডি ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলই 15 জনের স্কোয়াডটা জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এবং মিডিয়াকেও আসলে জানিয়েছে, ঘটা করেই প্রেস কনফারেন্স করেছে। বাংলাদেশের বেলায় কি হবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে নিয়মটা, অর্থাৎ তারা ডেডলাইন দিয়েছে 22 আগস্ট। 22 আগস্টের মধ্যে এশিয়া কাপ খেলা দলগুলো তাদের স্কোয়াডটা দিয়ে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? তারা কি ঘটা করে প্রেস কনফারেন্স করে দলটা দেবে? যতটুকু আমরা জানতে পেরেছি, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, প্রেস রিলিজ কিংবা প্রেস কনফারেন্স কোনোটাই হচ্ছে না। নিয়ম মেনে 22 তারিখের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের 20 জনের দলটা পাঠিয়ে দেবে, অর্থাৎ 15 জনের মেইন দল, 5 জন স্ট্যান্ড বাই। কেন আসলে মিডিয়াকে জানানো হবে না, কেন ভক্তদের জানানো হবে না? যেহেতু বাংলাদেশ দল এখন সিলেটে প্র্যাকটিস করছে, 26 তারিখ পর্যন্ত এখানে হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গেম আছে, ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে চায় না টিম ম্যানেজমেন্ট, যে কারণে আসলে দলটা প্রকাশ্যে আনছে না। আমরা ধরেই নিচ্ছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেটাই চূড়ান্ত দল হবে, সেটাই এশিয়া কাপের দল হবে। তার আগ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখের আগ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে দল এবং এশিয়া কাপের দল কোনোটাই জানা যাবে না, এমনটাই আসলে আঁচ করা গেছে বা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের কাছ থেকে। 15 জনের মধ্যে জায়গা পাকা কাদের নিয়ে আসলে দুশ্চিন্তায় বা শেষ মুহূর্তে আলোচনা হচ্ছে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের মধ্যে। ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন জায়গা পাকা করে ফেলেছেন। ওয়ান ডাউনের ক্যাপ্টেন লিটন কুমার দাস, এরপর তাহিদ হৃদয়, এরপর শেখ মেহেদী, এরপর জাকির আলী অনেক, শামীম পাটোয়ারি, রিশাদ, নাসুম, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব। ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার হিসেবে নাজমুল শান্তর থাকার সম্ভাবনা বেশি, পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার ব্যাকআপ হিসেবে মেহেদী মিরাজের নামও শোনা যাচ্ছে, অথবা মেহেদী মিরাজকে না রাখলে হয়তো ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে দেখা যেতে পারে। সো এরকমই হতে পারে 15 জনের স্কোয়াড, বাকি 5 জনকে রাখা হবে স্ট্যান্ড বাইতে। 15 জনের মধ্যে কেউ অসুস্থ হলে বা ছিটকে গেলে সেই 5 জন থেকেই কাউকে দলের অন্তর্ভুক্ত করতে হবে, এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম। ম্যাচ পাতানোর জন্য জুয়ারিদের প্রথম টার্গেট থাকে অধিনায়ক। সেখানে ব্যর্থ হলে আলাদাভাবে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে স্পট ফিক্সিং এর জন্য। অতীতে ফিক্সিং ইস্যুতে বিসিবি কঠোর হতে না পারলেও আমিনুল ইসলামের নেতৃত্বে সম্ভাবনা দেখছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান। লাস্ট বিপিএল আমি জানি না, তবে একটা ম্যাচে সবারই সন্দেহ হয়েছে, একটা বোলার ছিল ওয়েস্ট ইন্ডিজের নাকি, ওই ম্যাচটাই খেলছিল, যে 13 না 14টা ডেলিভারি করছে এক ওভার। ইজ গোয়িং অল দ্য ওয়ে ডাউন। 2012 থেকে 25 পেরিয়েছে বিপিএল এর 11 আসর। প্রতিবার সঙ্গী বিতর্ক, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফিক্সিং এর কালো থাবা। এমনটাই নয় যে শুধু সন্দেহ, দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অসংখ্য ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা। তবে ওসবের পরও ফিক্সিং ইস্যুতে কঠোর হতে পারেনি বিসিবি। রাজশাহী, সিলেট, ঢাকা ক্যাপিটালসেরও নাম শুনলাম, চিটাগং, এটা তো সামনে এসে গেছে এখন, এটার ইনভেস্টিগেশন হবে। তো এই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একেবারে ব্ল্যাকলিস্টেড করে রাখতে হবে, যাতে ক্রিকেটটা ক্লিন থাকে। সেই জন্য আমাদের এখানে যে অ্যান্টি কারাপশন ইউনিট, তারাও চেষ্টা করছে, বাট তাদের টিম নাই। টেকসই ভিত না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বিপিএল থেকে লাভের চেয়ে লোকসানই বেশি হয় ফ্র্যাঞ্চাইজিগুলো। সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে জুয়ারিরা, সঙ্গে ফাঁদে ফেলতে চায় অধিনায়কদের। বিকল্প পথ হিসেবে থাকে স্পট ফিক্সিং। একটা ম্যাচ ফিক্স করতে হলে ওই ক্যাপ্টেন লাগে, তার সঙ্গে আরো 4-5 জন প্লেয়ার লাগবে। তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে।
এটার জন্য তো হি হ্যাজ টু মেক এ টিম। তবে আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর ইতিবাচক পদক্ষেপ বেশি দেখছেন সাবেক অধিনায়ক। বিশ্বাস করেন শক্ত হাতে ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুল ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, এবং সিরিয়াস দেখেই কিন্তু আজকে মার্শালের মতো লোককে নিয়ে আসছে। বিসিবির অনেক টাকা যাবে। পাকিস্তানের সাথে কোথাও কোনো খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত। নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটি ক্রীড়া মন্ত্রণালয়। তবে বহুজাতিক সিরিজ বা অলিম্পিক চার্টার মেনে চলার কথা জানিয়েছে তারা। তাই এবারের এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে বাধা কেটে গেছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে না ভারত, এমনকি ভারতের মাটিতে খেলার অনুমতিও দেবে না। এতদিন যা ছিল মুখে মুখে, এবার তা আনুষ্ঠানিক রূপ দিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটি, যেখানে স্পষ্ট দুই প্রতিবেশীর বৈরিতার চিত্র। শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলার জন্যই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজের ক্ষেত্রে ভারত পাকিস্তান সফরে যাবে না, এমনকি পাকিস্তান দলকে অনুমতি দেবে না ভারতে এসে খেলতে। তবে আমরা একাধিক দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্ট খেলা বন্ধ করব না। আমরা অলিম্পিক চার্টার মেনে চলব। তবে এশিয়া কাপ ক্রিকেটে খেলার ক্ষেত্রে সব বাধা কেটে গেল। আমরা ভারতীয় দলকে এশিয়া কাপ খেলতে বাধা দেব না। ভারতে বা পাকিস্তানে কোনো বহুজাতিক টুর্নামেন্ট হলে কি হবে, সেই প্রশ্নে পরিস্থিতি বিবেচনার কথা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র। সেক্ষেত্রে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। একাধিক দেশের অংশগ্রহণের টুর্নামেন্টে আমাদের অ্যাথলেটদের বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না। ক্রিকেটে 2012 সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দেশ, আর ভারতের মাটিতে পাকিস্তান গিয়েছিল সবশেষ 2023 বিশ্বকাপ খেলতে। কথা ছিল টপ অ্যান্ড টি20তে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ডিফেন্ডিং রানার্স আপ টিমের কাছে এটা তো বড় কোনো চাওয়া নয়, কিন্তু নুরুল হাসান সোহানের দল মিস করতে চলেছে সেমিফাইনালও। আসরে এক ম্যাচ বাকি থাকতেই মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে 3 উইকেটে হারায় বিদায় অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশি দলের। টস ভাগ্যটা খারাপই বলতে হবে নুরুল হাসান সোহানের। বাঁচা মরার লড়াইয়ে মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষেও টসে হারতে হলো আর ব্যাটিংয়েও নামতে হলো। কেনা জানে ওই কাজটা করতেই বড্ড অস্বস্তিতে ভোগে টাইগাররা। মেলবোর্ন স্টার্সের বিপক্ষেও বাংলাদেশ এ দল শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি। আগের ম্যাচের পারফর্মার জিসান আলম 13 রানে ফিরেছেন। স্ট্রাইক রেট কোনো মতে 100 ছুঁয়েছে। নাইম শেখ তো টেস্ট খেলেছেন টি20-র ক্রিজে দাঁড়িয়ে। মেলবোর্নের রিস্ট স্পিনার হামিশ ম্যাকেঞ্জির বলে কাটা পড়ার আগে 21 বলে করেছেন 19 রান। সাইফও দেরি করেননি। 50 থেকে 5 রান দূরে থাকতেই ডোগ ওয়ারেনের বলে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন। তার আগে প্রায় 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এটাই আপাতত বড় পাওয়া। টাইগার ব্যাটিং লাইনে এরপর বলার মতো ইয়াসির রাব্বির ইনিংস। এর আগে টুর্নামেন্টে তেমন ইম্প্যাক্ট রাখতে না পারলেও মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে করেছেন দারুণ ফিনিশ। তার 17 বলে 29 রানে চড়েই 156-তে পৌঁছায় বাংলাদেশ এ দল। সেটা না হলে ভরাডুবির তো আর অন্ত ছিল না কোনো। 2 করে ছক্কা আর 4 মেরেছেন ইয়াসির। মিডল ওভারে টাইগার বোলারদের ওপর চেপে বসে মেলবোর্ন। একপাশে ব্যাটাররা যাওয়া আসার মধ্যে থাকলেও এক জনাথন মার্লো উইকেটে টিকে থাকেন, রানও তুলতে থাকেন দ্রুত। নিজের 50 পূরণ করেন। 38 বলে 61 রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে তবেই আউট হয়েছেন। বাকি কাজ সারতে অজি দলটার কোনো সমস্যাই আর হয়নি। হাতে 3 উইকেট থাকতেই জয় নিশ্চিত করে তারা। সেই সাথে নিশ্চিত হয় বাংলাদেশ এ দলের বিদায়, যারা কিনা গেলবারের রানার্স আপ। গতবারের রানার আপের কাছে হেরে গেল নুরুল হাসান সোহানের দল।